বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব গুণগত রসায়ন লেকচার 1। এই গুণগত রসায়ন কিন্তু তোমাদের মতামতের ভিত্তিতে ক্লাসটা নেওয়া হচ্ছে। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, আর বেসিক থেকে ক্লাসটা হবে। আর আজকে যে ক্লাসটা হচ্ছে, কালকে এই ক্লাসের উপর এক্সাম আছে। এই এক্সামে যে 80%-এর উপর নাম্বার পাবা তাকে হচ্ছে আমাদের স্পেশাল কেয়ার ব্যাচে অ্যাড করা হবে। ঠিক আছে, মানে স্পেশাল কেয়ার গ্রুপে আর কি অ্যাড করা হবে। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়া ক্লাসটা করবা, আর বন্ধুদের কাছেও শেয়ার করবা, বন্ধুদেরকে অ্যাড দিবা যেন আমাদের গ্রুপটা একটু বড় হয়। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস শুরু করি। লেকচার 1, গুণগত রসায়ন। আচ্ছা, আমরা একদম বেসিক থেকে ক্লাসটা করব। এই অধ্যায়টা শুরু করব। প্রথম আমরা পড়ব আর কি মূল কণিকা নিয়ে আর কি আমরা পড়াশোনা করব। এখন মূল কণিকা বা মৌলিক কণিকা কি? মৌলিক কণিকা যে সকল নিরতিশয় ক্ষুদ্র কণার সমন্বয়ে পরমাণু গঠিত হয়, মানে পরমাণু অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত হয়, তাই না? আর যে সকল নিরতিশয় ক্ষুদ্র কণার সমন্বয়ে পরমাণু গঠিত হয়, তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। এখন মৌলিক কণিকা কয় প্রকার বা মূল কণিকা কয় প্রকার? মূল কণিকা 3 প্রকার, যথা 1 নাম্বার স্থায়ী মূল কণিকা, 2 অস্থায়ী মূল কণিকা, 3 কম্পোজিট কণিকা। এখন স্থায়ী মূল কণিকা কারা? স্থায়ী মূল কণিকা হচ্ছে, তোমরা এটা জানো, অবশ্যই জানো, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা হচ্ছে স্থায়ী মূল কণিকা। আর কম্পোজিট কণিকা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা কম্পোজিট কণিকা মেডিকেল পরীক্ষায় একবার আসছিল। একটা হচ্ছে কম্পোজিট কণিকা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে ডিউটেরন কণা। এই ডিউটেরন আর ডিউটেরিয়াম দুইটা কিন্তু দুই জিনিস। ডিউটেরন কিন্তু কণা, আর ডিউটেরিয়াম কি জানো? ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। যেমন হাইড্রোজেনের যদি আইসোটোপ কয়টা? হাইড্রোজেনের আইসোটোপ কিন্তু 3টা, H1, H12, H13। এটাকে কি বলে? প্রোটিয়াম। এটা কি? ডিউটেরিয়াম। আর এটা কি? ট্রিটিয়াম। এখন ডিউটেরিয়াম কিন্তু একটা আইসোটোপ, এটা কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ। আর ডিউটেরন কি? ডিউটেরন হচ্ছে একটা কণার নাম বা কণিকা। আর অস্থায়ী মূল কণিকা কারা? এই 5টা বাদে, স্থায়ী মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং কম্পোজিট কণিকা আলফা কণা আর ডিউটেরন কণা বাদে আর যত কণা আছে সবগুলোই কি? অস্থায়ী মূল কণিকা। যেমন হচ্ছে মেসন, বুসন, তারপর হবে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, তারপর হবে পজিট্রন। এই পজিট্রন কি জানো? পজিট্রন হচ্ছে অ্যান্টি ইলেকট্রন।
ঠিক আছে। এখন মূল মানে পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়, যে কণিকা পাওয়া যায়, স্থায়ী অস্থায়ী কম্পোজিট বা পরমাণুকে ভাঙলে পাওয়া যায় কি ইলেকট্রন প্রোটন নিউট্রন। আর ইলেকট্রন প্রোটন নিউট্রন ভাঙলেও আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, এদেরকে কি বলে, এদেরকে বলে কোয়ার্ক। এদেরকে কি বলে, কোয়ার্ক। এই কোয়ার্ক আবার 6 ধরনের। কোয়ার্ক কয় ধরনের, কোয়ার্ক 6 ধরনের। 1 আপ কোয়ার্ক, 2 ডাউন কোয়ার্ক, 3 চার্ম কোয়ার্ক, 4 স্ট্রেঞ্জ কোয়ার্ক, 5 টপ কোয়ার্ক, 6 বটম কোয়ার্ক। এখন এই কোয়ার্কের আবার চার্জ আছে, এই 6টা কোয়ার্কের 6টা চার্জ আছে। 6টা চার্জ তুমি খুব সহজে মনে রাখতে পারবা, শুধু ডাউন কোয়ার্ক এবং বটম কোয়ার্ক, এই দুইটা কোয়ার্কের চার্জের মান বা আধানের মান হচ্ছে -1/3। আর যতগুলো আছে সবগুলোর চার্জ হচ্ছে +2/3 +2/3 +2/3 +2/3। শুধু তুমি যদি এইটা আর এইটা যদি মনে রাখো, আর এইগুলা এমনিতে মনে রাখতে পারবা। ঠিক আছে। এখন প্রোটন এবং নিউট্রন কোয়ার্ক দ্বারা তৈরি। ঠিক আছে, প্রোটন এবং নিউট্রন কি দ্বারা তৈরি, কোয়ার্ক দ্বারা তৈরি। আচ্ছা, তুমি কি জানো যে প্রোটনের চার্জ কি? প্রোটন কিন্তু হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, ধনাত্মক চার্জ বিশিষ্ট। আর হচ্ছে নিউট্রন চার্জ নিরপেক্ষ। এই দুইটা জিনিস তোমরা কিন্তু হচ্ছে 9 10 পড়ে আসছো। ঠিক আছে, কিন্তু কেন প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং কেন নিউট্রন চার্জ নিরপেক্ষ, এটা কি জানো তোমরা? আচ্ছা, যদি না জানো, এই যে আমি হচ্ছে বুঝিয়ে দিতেছি আর কি। প্রোটনকে ভাঙলে কি পাওয়া যাবে জানো? 2টা আপ কোয়ার্ক প্লাস একটা ডাউন কোয়ার্ক। এখন তুমি কি জানো যে আপ কোয়ার্কের চার্জ কি? আপ কোয়ার্কের চার্জ কত? দেখো, আপ কোয়ার্কের চার্জ কত? +2/3। আপ কোয়ার্কের চার্জ কত? +2/3। তাহলে হচ্ছে 2টা যে আপ কোয়ার্ক, এখানে কত হবে? 2 ইন্টু এর চার্জের মানটা লিখো, +2/3, এটা ওর চার্জ। আর ডাউন কোয়ার্ক কয়টা? একটা। তাহলে হচ্ছে ডাউন কোয়ার্কের মান কত? এই যে -1/3, তুমি লিখো +1 ইন্টু -1/3। আচ্ছা, এটা 1 লিখো। তাহলে কত হচ্ছে দেখো, 4/3 প্লাস -1/3, তাই না? এখন এটার হচ্ছে লসাগু করো, দেখো কি হয়। লসাগু করলে কি হবে? 3, তারপর যোগ করলে হবে 4 - 1, 3, 4 থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে 3, আর 3 আর 1। এটা কি ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। তার মানে এর চার্জ কত? +1। তাহলে প্রোটনের চার্জ কত বের হচ্ছে? +1। এই জন্য হচ্ছে প্রোটন কি? প্রোটন হচ্ছে ধনাত্মক। প্রোটন কি? প্রোটন হচ্ছে ধনাত্মক। এখন নিউট্রন কেন চার্জ নিরপেক্ষ? দেখো,
নিউট্রনকে ভাঙলে কি কি পাওয়া যায়? নিউট্রনকে ভাঙলে পাওয়া যাবে একটা আপওয়ার্ক প্লাস 2টা ডাউন কোয়ার্ক। আশা করি বুঝতেছো। আচ্ছা, আপকোয়ার্কের চার্জ কত পড়ছিলাম আমরা? প্লাস 2/3। আর ডাউন কোয়ার্কের চার্জ কত পড়ছিলাম? -1/3। তাহলে এটা কি হবে? এটা গুণ দাও, 2/3 তো হবে। আর প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দাও, আর এটা হবে 2/3। 2/3 মাইনাস 2/3 কত হয়? 0। তাহলে নিউট্রনের চার্জ কত? 0। এজন্যই নিউট্রন কি চার্জ নিরপেক্ষ। কে চার্জ নিরপেক্ষ? নিউট্রন চার্জ নিরপেক্ষ। কেন চার্জ নিরপেক্ষ বুঝতে পারছো আশা করি। এখন আমরা যে স্থায়ী মূলকণিকাগুলো, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের ইনফরমেশনগুলো আমরা জানবো। ঠিক আছে, এখন হেডলাইন দাও, ইলেকট্রনের ইনফরমেশন। ঠিক আছে, ইলেকট্রনটা আবিষ্কার করেছে কে? আবিষ্কারকের নাম লিখবা। আবিষ্কারক হচ্ছে জে থমসন। 2 নাম্বার ইনফরমেশন এটা ইলেকট্রনটা কত সালে আবিষ্কৃত হয়েছে? আবিষ্কারের সন বা শুধু সন। আচ্ছা, আবিষ্কারের সন কত সালে হয়েছে? এটা 1897 সালে এটা আবিষ্কার করা হয়েছে। ইলেকট্রন কত সালে আবিষ্কৃত হয়েছে? 1897 সালে। 3 নাম্বার, ইলেকট্রনের অবস্থান কোথায়? অবস্থান মানে কি? একটা পরমাণুতে ইলেকট্রন কোথায় থাকে? ঠিক আছে, অবস্থান। একটা পরমাণুতে, মনে করো এটা হিলিয়াম পরমাণু। এটা কি? নিউক্লিয়াস না? মধ্যে থাকে নিউক্লিয়াস, আর বাহিরে কি? শেল বা কক্ষপথ। এই কক্ষপথেই তো ইলেকট্রনগুলো থাকে, তাই না? তাহলে ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন থাকে কক্ষপথে। আর এটা কি? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসে কে কে থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন প্লাস নিউট্রন। বুঝতে পারছো? এখন 4 নাম্বার, ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই প্রতীক। ইলেকট্রনের প্রতীক ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। আবার যদি তুমি E-10 এই যে এটা দিয়েও ইলেকট্রন প্রকাশ করা হয়। যেমন বিভিন্ন বিক্রিয়ার মাঝখানে দেখবা যে এই যে এরকম যদি কোনো থাকে, যেমন নিউক্লিয়ার ফিশন, এইগুলা বিক্রিয়ায় যদি দেখবা এরকম থাকবে, আর এইগুলো ইলেকট্রন। তারপর নিউট্রনেরও এরকম সংকেত আছে। ঠিক আছে, আর প্রোটন তো H+, এটা দিয়ে বুঝতে পারবা। এইগুলা দিয়ে আর কি বোঝাবে। তারপর 5 নাম্বার, আধান। এর ইলেকট্রনের চার্জ কি বা আধানের প্রকৃতি? আধানের প্রকৃতি মানে কি? এর আধান কেমন? ধনাত্মক না ঋণাত্মক, বা নাকি নিরপেক্ষ? ইলেকট্রন কিন্তু ঋণাত্মক চার্জ বিশিষ্ট। ঠিক আছে, 6 নাম্বার ইনফরমেশন, এটা আধানের পরিমাণ। এর আধানের পরিমাণটা কত? কতটুক আধান? আধানের পরিমাণ 1.609 × 10⁻19 কুলম্ব। এটা তো ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এই যে সামনে একটা মাইনাস দিয়ে দিব। এটা কি একক? এটা কিন্তু কুলম্ব, কিন্তু এসআই একক। আর যদি
এটা সিজিএস এককে নাও, তাহলে এটা কি হবে জানো? 4.8 ইন্টু 10^10 ইএসইউ, এটা হবে সিজিএস একক। এখন দেখো এখানে হচ্ছে কুলম থেকে ইএসইউ একটা ট্রান্সফরমেশন আছে, এখানে হচ্ছে কুলম থেকে তো হচ্ছে ইএসইউ হয়ে গেছে। এখন এটা জেনে রাখবা 1 কুলম ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ ইএসইউ। এখন ইএসইউটা কি? ইএসইউ এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটাও হচ্ছে মনে রাখবা। তারপর 7 নাম্বার ইনফরমেশন, যে ইলেকট্রনের আপেক্ষিক আদান কত? একই, ঋণাত্মক না ধনাত্মক? ঋণাত্মক, -1। এখন 8 নাম্বার ইনফরমেশন, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻31 কেজি, আর যদি গ্রামে নাও 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার 9 নাম্বার ইনফরমেশন, এর হচ্ছে হাইড্রোজেনের তুলনায় ভর বা আপেক্ষিক ভর। আপেক্ষিক ভরটা দাও। আপেক্ষিক ভর হচ্ছে বা হাইড্রোজেনের তুলনায় ভর কত হবে জানো? 1/18 গুণ এত, মানে হাইড্রোজেনের তুলনায় ভর কত হবে? ইলেকট্রনের ভর 1/1817 গুণ বা 1819 গুণ এরকম। আর 10 নাম্বার, এর হচ্ছে E/m, মানে E/m রেশিও এর মান, ইলেকট্রন বাই হচ্ছে ভর, ইলেকট্রন চার্জ বাই ভরের রেশিও, এর অনুপাত কত হবে জানো? এর অনুপাত হবে 1.76 ইন্টু 10⁻11 কুলম্ব পার কেজি। এটা কি? এটা হচ্ছে একটা পরীক্ষালব্ধ মান। এটা কি? পরীক্ষালব্ধ মান। এটা হচ্ছে চার্জ বাই ভর, চার্জ বাই ভরের মান। মোটামুটি ইলেকট্রনের ইনফরমেশন দেওয়া শেষ। এখন আমরা দিব প্রোটনের ইনফরমেশন। প্রোটন এর ইনফরমেশন এক, আগেরটার মতোই আমরা আবিষ্কারককে এটা নাম জানবো। প্রোটনের আবিষ্কারক, প্রোটনের আবিষ্কারক হবে কে জানো? রাদারফোর্ড। রাদারফোর্ড আরেকটা জিনিস আবিষ্কার, মানে হচ্ছে আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ বিক্রিয়া। সেটা হচ্ছে এই ইয়াতেই আর কি জানাবো, রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে, ওটা হচ্ছে এরপরে পরের ক্লাসে বা নেক্সট 2 ক্লাসের মধ্যে আর কি এগুলো স্টার্ট করব। তারপর 2 নাম্বার, আবিষ্কারকের সন। কত সালে এটা আবিষ্কৃত হয়েছে? প্রোটনটা আবিষ্কৃত হয়েছে 1911 সালে। প্রোটনের হচ্ছে অবস্থান কোথায়? অবস্থান কোথায় বলছিলাম বলো? দেখো, প্রোটনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। এর অবস্থান কোথায় হবে? এর অবস্থান হবে নিউক্লিয়াসে। দেখো, এইগুলো যে হচ্ছে পড়াচ্ছি, খাতায় লিখে পড়াচ্ছি, এই জন্য ভাববা না যে মানে ক্লাসটা খারাপ হচ্ছে বা এমন কিছু। তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে ক্লাসগুলো করো।
এই ক্লাসটা মানে গুণগত রসায়নের উপরে প্রায় মনে করো যে 20টার মতো ক্লাস নেওয়া হবে, এরকমই ধরো বা প্লাস মাইনাস। মোটামুটি তুমি দেখবা শেষ পর্যন্ত যদি ক্লাসগুলো যদি তুমি করো এই গুণগত রসায়নের উপরেই দেখবা তুমি মনে করো আমি ক্লাসের মধ্যেই তোমাকে মনে করো প্রায় 100-র মতো ম্যাথ হচ্ছে করাই দিব, আর হচ্ছে বাড়ির কাজ তো দেওয়াই থাকবে ক্লাস শেষে, আর পরীক্ষা তো থাকবেই। তুমি মনে করো যে খুবই তোমাদের জন্য কার্যকরী হবে ক্লাসগুলো, ঠিক আছে? আর তোমাদের বন্ধুর কাছেও হচ্ছে শেয়ার করিও, ওদেরকেও বলিও যে ক্লাসগুলা করতে, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, ক্লাস করি চলো। 4 নাম্বার, প্রতীক কে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রতীক হচ্ছে প্রোটন পি দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক, বা আরেকটা জিনিস দ্বারা একে প্রকাশ করা হয়, একে হচ্ছে এইচ প্লাস। এইচ প্লাস কেন প্রোটন? এটা তো তোমার মনে প্রশ্নে আসতে পারে, এইচ প্লাস কেন প্রোটন? তুমি কি জানো এইচ প্লাসের পারমাণবিক সংখ্যা 1, তার ভর সংখ্যা 1। যদি তুমি এইচ প্লাস দাও তাহলে হচ্ছে এর মধ্যে নিউট্রন সংখ্যা কত? নিউটন সংখ্যা অবশ্যই তুমি জানো, নিউটন সংখ্যা কিভাবে বের করে, হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, এর ভর সংখ্যা কত? 1, পারমাণবিক সংখ্যা কত? 1, বিয়োগ দাও কত? 0। এই ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যাও দেখবা যে হচ্ছে প্রোটন সংখ্যা মাইনাস হচ্ছে চার্জের পরিমাণ, প্রোটন, আচ্ছা ধরো এটা এখানে লিখে দিই ভালো করে। ইলেকট্রন সংখ্যা কি হবে? প্রোটন সংখ্যা মাইনাস চার্জের পরিমাণ। চার্জের পরিমাণ কি? এই যে দেখো এখানে কি চার্জ কি +1 না? প্রোটন সংখ্যা কত? 1, তুমি মাইনাস দাও সূত্রের মাইনাস, আর কত? চার্জ কত? +1, 1 - 1 কত? 0। তাহলে শুধু কি থাকে? এর হচ্ছে প্রোটন সংখ্যাটাই থাকে। তাহলে এই জন্যই তো এইচ প্লাস কি একটা এইচ প্লাস দ্বারা প্রোটন প্রকাশ করা হয়, বুঝতে পারছো? আবার একে হচ্ছে নিউট্রন ইলেকট্রন কিভাবে? -1 0 না, প্রোটন কিন্তু +1 উপরে 0, ঠিক আছে? 5, আধানের প্রকৃতি কেমন? এ কি ধনাত্মক নাকি ঋণাত্মক? এটা কিন্তু ধনাত্মক। 6 নাম্বার ইনফরমেশন হচ্ছে আধানের পরিমাণ। আর কি বলে, ইলেকট্রনের চার্জ এবং হচ্ছে ভর আমরা মানে আলাদা করে নির্ণয় কিভাবে বের করা হয়, ওটা হচ্ছে আমরা দেখিয়ে দিব এরপরে, সমস্যা নেই। এখন হচ্ছে প্রোটনটা, ওটা মাথায় আসলো তো এখন, এই জন্য কি বলা, আধানের পরিমাণ কত? আধানের পরিমাণ প্রোটনের আধানের পরিমাণ +1.609 × 10⁻19 কুলম্ব, আর হবে যদি এটা হচ্ছে তো এসআই, যদি সিজিএস বলো তাহলে কি হবে? +4.8 × 10⁻10 ESU। ESU কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। 7 নম্বর ইনফরমেশন কি হবে? আধান, আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান কত হবে? আপেক্ষিক আধান +1। আপেক্ষিক আধান কত? আপেক্ষিক আধান কত? +1। আর এর ভর কত হবে? 1.673 × 10⁻24 গ্রাম। যদি কেজি দাও 1.673 × 10⁻27 কেজি, ঠিক আছে? তারপর হচ্ছে হাইড্রোজেনের তুলনায় ভর, আপেক্ষিক ভর কত? আপেক্ষিক ভর কত? হাইড্রোজেনের তুলনায় প্রায় সমান। প্রায় কত? প্রায় সমান বা সমান মান, প্রায় 1। 10 নম্বর একটা পড়ছিলাম যে পরীক্ষালব্ধ মান মানে চার্জ বাই হচ্ছে ভরের রেশিও। চার্জ বাই ভরের রেশিও কত হবে এটা আর জানো? এটা চার্জ বাই ভরের রেশিও হবে 9.58 × 10⁻7 কুলম্ব পার কেজি।
ঠিক আছে, এইগুলা সবগুলা মানে হচ্ছে তুমি দেখবা, এগুলো থেকে হচ্ছে এমসিকিউ আসার সম্ভাবনা আছে তোমাদের জন্য। কি বলে, আর মেডিকেলে এগুলা হচ্ছে আসে বেশি, অন্য অন্য ভার্সিটিতে কম, আর কলেজের পরীক্ষাগুলোতে এগুলো বেশি দেয়, কারণ হচ্ছে ওরা আটকা দিতে চায় বেশি। ঠিক আছে, এগুলো হচ্ছে পড়ে নেবা ভালো করে। এখন আমি হচ্ছে নিউটনের আর কি পড়িয়ে দিচ্ছি, নিউটনের ইনফরমেশন। নিউট্রন, নিউট্রন ইনফরমেশন, ইনফরমেশন। এর আবিষ্কারককে এক নাম্বার কি, সবসময় আমরা এক নাম্বারটা আবিষ্কারকই পড়তেছি। এর আবিষ্কারক কে হবে? এর আবিষ্কারক হবে জেমস চ্যাডউইক। জেমস চ্যাডউইক। আর এর আবিষ্কারের সন কত জানো? এর আবিষ্কারের সন হচ্ছে 1932 সাল। আর তাহলে ইলেকট্রন কত সালে আবিষ্কৃত হয়েছে? ইলেকট্রন আবিষ্কৃত হয়েছে 1897 সাল। প্রোটন কত সালে? প্রোটন কিন্তু 1911 সালে। আবার তাহলে নিউট্রন কত সালে আবিষ্কৃত হইল? 1932 সালে। সবগুলো হচ্ছে একসাথে মনে রাখবা, তাহলে হচ্ছে তোমার জন্য মানে বারে বারে মানে ওইখানে ইলেকট্রন একবার পড়তেছো তখন আবার পড়বা 1897, প্রোটন একবার পড়তেছো তখন পড়বা 1911, নিউট্রন আরেকবার পড়বা তখন এরকম করবা না। এই তিনটা যেহেতু ইলেকট্রন প্রোটন নিউট্রন মনে করো ছোট থেকেই পড়তেছো একসাথে, মানে সালগুলো একসাথে রাখবা। তুমি হচ্ছে খাতার মধ্যে নিজের মতো আর কি গুছাইবা, যেটা হচ্ছে তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে এবং রিভিশন দিতে খুবই কম সময় লাগবে। ঠিক আছে, এর অবস্থান কোথায়? অবস্থান তো আগেই দেখিয়েছি। এর অবস্থান কিন্তু হচ্ছে নিউক্লিয়াসে। এর প্রতীক কি? এর প্রতীক হচ্ছে একে এন দ্বারা প্রকাশ করা হয়। আর আধান প্রকৃতি কেমন? আধান যে নিরপেক্ষ, এটা কিন্তু তোমাদেরকে আগেই হচ্ছে দেখানো হয়েছে। এর আধান কি নিরপেক্ষ মানে আচ্ছা নিরপেক্ষ। আর আধানের পরিমাণ কত? এই চার্জের পরিমাণ যে 0, এইটাও কিন্তু তোমাকে প্রমাণ করে দিছি আগে। ঠিক আছে, আধানের পরিমাণ 0। আধানের পরিমাণ যদি 0 হয় তাহলে আপেক্ষিক আধান কত হবে? আপেক্ষিক আধানও ওই 0ই হবে। আপেক্ষিক আধান কত হবে? আপেক্ষিক আধানও 0। 8 নাম্বার, এর ভর কত? ভর হবে 1.675 × 10⁻²4 গ্রাম। আপেক্ষিক ভর। আর যদি এটা কেজিতে প্রকাশ করে তাহলে কত হবে? 1.675 × 10⁻27 কেজি। একটা জিনিস খেয়াল করো যে ইলেকট্রনের ভর কত? এম অফ ই, ইলেকট্রনের ভর কিন্তু 9.1 × 10⁻31 কেজি। দেখো এম অফ পি মানে প্রোটনের ভর কত জানো? 1.675 × 10⁻, কত 27 কেজি। আর এম অফ নিউট্রন মানে মাস অফ নিউট্রনের ভর হচ্ছে 1.673, বা নিউট্রনের ভর হচ্ছে 675 আর প্রোটনের ভর হচ্ছে কিন্তু 673। এখন এই যে এইখানেই কিন্তু একটু ঝামেলা বাজবে 3 আর 5 এর মাঝখানে। নিউট্রনের কত? নিউট্রনের কিন্তু 5, প্রোটনের কত? প্রোটনের কিন্তু 3। এটা মনে রাখবা, ইন্টু 10⁻27 কেজি। তুমি হচ্ছে এইটা না দেখা পরীক্ষার প্রশ্নের মধ্যে দাগাই দিয়ে আসবা, দেখবা সুন্দর করে এই যে 3 আর 5 এর মধ্যে আইসা দেখবা ভুল। ঠিক আছে, তুমি বলবা একবারে পরীক্ষা ফাটাই দিছি, কিন্তু দেখবা যে পরীক্ষায় আইসা ওইটাতে হচ্ছে নাম্বার আসবে না। ঠিক আছে, একটু খেয়াল রাখতে হবে। আর এটার হচ্ছে E/m রেশিও। E/m রেশিও কত? 0। এর চার্জ কত? এর চার্জই তো নাই, চার্জই তো 0। তাহলে ভর যদি নিচে যদি তোমার 1 লাখও হয় বা 1 কোটি 1000 কোটি যাই হোক, এটা তো হচ্ছে ইনভার্স আছে ভর। যদি মনে করো যাই ধরো, উপরে যদি 0 হয় নিচে যত সংখ্যাই থাকুক এর মান 0 থাকবে। আর যদি নিচে যদি 0 হয় উপরে যত সংখ্যাই থাকুক এটা কিন্তু ইনফিনিটিভ হবে। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবা।
আপাতত এইটুকুই হচ্ছে এই তিনটার ইনফরমেশন। এখন আমরা বের করব হচ্ছে যে ইলেকট্রনের চার্জ, যে চার্জ নির্ণয়, ইলেকট্রনের চার্জটা কীভাবে নির্ণয় করেছে। ইলেকট্রনের যে পরিমাণ যে 1.609 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব, এটা হচ্ছে আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব, ঠিক আছে। এখন আমরা হেডলাইন দিব ইলেকট্রনের চার্জ নির্ণয়। এখন ইলেকট্রনের চার্জ তুমি কি জানো? ইলেকট্রনের চার্জ কত এটা কি জানো না? ইলেকট্রনের চার্জ কত বলো তো? ইলেকট্রনের চার্জ কত এটা কিন্তু পড়ে আসছো, -1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। এটা হচ্ছে এসআই একক। আর সিজিএস এককে কত? 4.8 ইন্টু 10 ইনভার্স 10 ইএসইউ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার কি বলে সিজিএস একক। এখন এই চার্জটা কে নির্ণয় করেন সেটা আমাদের জানতে হবে। এই ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন রবার্ট মিলিকন নামে একটা বিজ্ঞানী। রবার্ট মিলিকন নামের একটা বিজ্ঞানী, এটা হচ্ছে 1909 সালে আবিষ্কার করেছেন, মানে ইলেকট্রনের চার্জটা নির্ণয় করেন। কিন্তু ইলেকট্রন আবিষ্কৃত হয়েছে কত সালে? 1897 সালে। ইলেকট্রনের চার্জ কত সালে আবিষ্কার করা হয়েছে? 1909 সালে। আচ্ছা, এখন সে রবার্ট মিলিকন কিভাবে বা কোন পরীক্ষার মাধ্যমে এটা হচ্ছে চার্জটা নির্ণয় করেন? রবার্ট মিলিকন তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে। কি পরীক্ষার মাধ্যমে? তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে এই হচ্ছে ইলেকট্রনের চার্জটা কি করছে? নির্ণয় করছে। এখন তোমাকে আমি একটা হচ্ছে ট্রান্সফরমেশন বলছিলাম। 1 কুলম্ব সমান কত? 1 কুলম্ব হচ্ছে 3 ইন্টু 10⁹ ইএসইউ। এটা হচ্ছে মনে রাখবা। যদি কখনো তুমি হচ্ছে এইটা জানো কিন্তু এটা ভুলে গেছো, তুমি এটার সাথে 3 ইন্টু 10⁹ ইএসইউ মানে 3 ইন্টু 10⁹ গুণ দিবা, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন কিভাবে এটা নির্ণয় করা হয়েছে দেখো। এটা হচ্ছে একটা পাত্র, এটা মনে করো একটা অ্যানোড, এটা একটা ক্যাথোড। একটা অ্যানোড একটা ক্যাথোড, একটা ব্যাটারি পজিটিভ, একটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। এখন 1830 সালে একটা বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, নাম অবশ্যই নাম শুনছো বা শোনার কথা, ফ্যারাডে। সে কি করছে জানো? মাইকেল ফ্যারাডে হচ্ছে এই যে তোমার সিলভার প্লাসকে সিলভারে পরিণত করতে তার হচ্ছে সিলভার নাইট্রেট দ্বারা আর কি বিক্রিয়াটা করছিল, AgNO3। তখন হচ্ছে সিলভার নাইট্রেটকে সিলভারে পরিণত করতে কত মোল ইলেকট্রন প্রয়োজন জানো? 1 মোল ইলেকট্রন প্রয়োজন। দেখো Ag প্লাস কে Ag-তে পরিণত করবে। এখন একটা তো ইলেকট্রন ছেড়ে দিছে, তাই না? এই জন্যই তো একটা পজিটিভ, ছেড়ে দিলেই তো ওর হচ্ছে চার্জটা পজিটিভ হয়। এখন কি করলে ও হচ্ছে মানে সিলভারে পরিণত হবে? আচ্ছা, সরি, Ag প্লাসকে আবার বলে দিচ্ছি, Ag প্লাসকে Ag-তে পরিণত করতে মানে সিলভার প্লাসকে সিলভারে পরিণত করতে 1 মিলি ইলেকট্রন প্রয়োজন। মনে করো তুমি এই কথাটা বুঝো নাই। এখন হচ্ছে তুমি দেখো Ag প্লাসকে Ag-তে পরিণত করছে, মানে Ag মানে হচ্ছে সিলভার, আর্জেন্টাম, এটা হচ্ছে আর্জেন্টাম প্লাস মানে কি? এটা একটা হচ্ছে আয়ন। এই আয়নকে একটা হচ্ছে পরমাণুতে কনভার্ট করছে। এখন কখন এখানে চার্জটা পজিটিভ হবে, কখন এখানে চার্জটা নেগেটিভ হবে? চার্জ পজিটিভ হয় কেন তুমি কি জানো? Na প্লাসটা কেন হয়? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এই একটা পরমাণু কি হতে চায় সর্বদা সবসময়? কিন্তু সে তার নিকটস্থ যে নিষ্ক্রিয় গ্যাস আছে, নিষ্ক্রিয় গ্যাসের
মতো কাঠামো অর্জন করতে চায়। কেন সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চায়? কারণ সে কি করতে চায়, সে হচ্ছে তার স্থিতিশীলতা অর্জন করতে চায়। দেখো এই যে তার নিকটস্থ কত নিষ্ক্রিয় গ্যাসটা নিয়নের পারমাণবিক সংখ্যা কত? নিয়নের পারমাণবিক সংখ্যা কিন্তু 10। এখন ও যে 11, ও কি করতে চাইবে? ও কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এই নিয়নের মতো হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে চাইবে। সেহেতু এই যে তাহলে পজিটিভ, তার মানে সে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, সে একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। এখন এজি এর হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 108 গ্রাম, আর তাহলে এজি প্লাসের এটা যদি হয় তাহলে এটা হচ্ছে 108 গ্রামই হবে এর ভর। আর 1 গ্রাম, আচ্ছা 1 মোল ইলেকট্রন আবার কি জানো? 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 96,500 কুলম্ব। আবার 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 6.023 × 10⁻23 টি অণু, পরমাণু, মানে এগুলো সব এতটি অণু, এতটি পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যক। ঠিক আছে, তাহলে তুমি কি লিখতে পারো না? অ্যাভোগাড্রো সংখ্যাকে আবার কি দ্বারা প্রকাশ করে? এন অফ এ, এটা দ্বারা প্রকাশ করে। অবশ্যই এটা হচ্ছে পড়ে আসছো, এটা অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এখান থেকে তুমি কি বুঝতেছো? 1 মোল ইলেকট্রন ইকুয়াল টু এত, তাহলে তুমি কি লিখতে পারো? এন অফ এ ইকুয়াল টু 96,500 কুলম্ব। এখানে কয় মোল ইলেকট্রন আছে? 1 মোল ইলেকট্রন আছে, তুমি এখানে গুণ ইলেকট্রন দিয়ে দিবা, মানে ইলেকট্রনের চার্জ। আমরা কি বের করতেছি? ইলেকট্রনের চার্জটা বের করতেছি। আমরা ইলেকট্রনের চার্জটা সুন্দর করে বের করে ফেলবো। আচ্ছা, এখন আমরা কি বের করবো? এটা তুমি তো জানোই 96,500 বা এন অফ এ। এখন এন অফ এর মান কত তা অবশ্যই জানো। অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23। এটা ভাগ করলে তুমি একটা মনে করো মান পাবা। সেই মানটা কি হবে জানো? সেই মানটা হবে হচ্ছে ইলেকট্রনের চার্জের পরিমাণ 1.6 × 10⁻19 কুলম্ব। আর এটাকে যদি তুমি মনে করো যে ওই সিজিএস এককে নাও, সেটা কি হবে? সেটাও হচ্ছে ওই যে আগের মতো 4.8 × 10⁻10 ESU। বুঝতে পারছো? যদি বুঝতে না পারো হচ্ছে তুমি হচ্ছে কমেন্টে জানিও, তোমাকে আমি হচ্ছে ভালো করে বুঝিয়ে দিব, সমস্যা নাই। আর অবশ্যই বোঝার কথা, না হলে হচ্ছে আরেকবার একটু আর কি টেনে দেখে ফেলবা। ঠিক আছে, এখন আমরা আরেকটা জিনিস বের করতে চাইছিলাম, সেটা হচ্ছে ইলেকট্রনের ভরটা কত। আজকের জন্য আমাদের শেষ টপিক, ইলেকট্রনের ভর নির্ণয়। আচ্ছা, এখন হচ্ছে 1897 সালে একটা বিজ্ঞানী ছিল, নাম হচ্ছে থমসন। সে কি করছিল? সে ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে কি করছে বলো তো? ইলেকট্রন আবিষ্কার করছে। এখন সে আসলে কি বের করছিল জানো? E/m রেশিও বের করছিল। এই E/m রেশিও কি কত, মান কত ছিল? দাঁড়াও একটু দেখে নিই। এই মানটা আমারও মুখস্থ নাই, তোমাদেরও মুখস্থ করার দরকার নাই এই মানটা, কারণ এই মান হচ্ছে পরীক্ষায় আসবে না। 1.76 × 10⁻11 E/m রেশিওর মান কত? 1.76 × 10⁻11 কুলম্ব পার কেজি। এখন দেখো হচ্ছে E/m কি? E/m আমি আগে বলছিলাম চার্জ টু মাস রেশিও। আমরা কি বের করব? দেখো, আমরা বের করব হচ্ছে ইলেকট্রনের ভর মানে কি? মাস মানে কি? আমরা এম এর মানটা বের করব। আর তুমি তো হচ্ছে ইলেকট্রনের চার্জের মান তো জানোই, ইলেকট্রনের চার্জের মান কত। এখন এম যদি হচ্ছে উপরে নাও, তাহলে কি হবে? E/1.76 × 10⁻11 কুলম্ব পার কেজি। এখন তুমি কি চার্জের মান জানো না? অবশ্যই চার্জের মান জানো। 1.6 ×
ইনভার্স 19 কুলম্ব চার্জের মান বাই 1.76 ইন্টু 10 এবার 11 কুলম্ব পার কেজি। মানগুলা বসাইবা, মানগুলা বসায় তুমি হচ্ছে ক্যালকুলেটারে চাপবা, দেখবা একটা মান আসতেছে 9.09 ইন্টু 10 টু দি পাওয়ার -31, মানে কি 10 ইনভার্স 31 কেজি। এটাকে তুমি হচ্ছে লিখতে পারো 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, ঠিক আছে। আর যদি গ্রামে নাও তাহলে কি হবে, 9.1 ইন্টু 10 ইনভার্স 27 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই ক্লাস। সামনের দিন হচ্ছে 7টা বা 8টার মতো ম্যাথ করাবো। ক্লাস হচ্ছে তোমার আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক, তারপরে হচ্ছে আইসোডাইফার, প্লাস হচ্ছে আইসোটোপের ব্যবহারগুলা, এইগুলা হচ্ছে মূলের প্রেজেন্টেশন, এইগুলা হচ্ছে সামনের দিন পড়াবো ইনশাল্লাহ। আর তোমরা হচ্ছে ভালো করে ক্লাসটা করবা। আর কালকে কিন্তু পরীক্ষা আছে, আর তোমাদের বন্ধুদের কাছে গ্রুপের কথা বলবা, এই গ্রুপের কথা বা ফ্রি ক্লাস হচ্ছে। আর তোমরা হচ্ছে ক্লাসটাকে একটু শেয়ার করার চেষ্টা করবা, ঠিক আছে। প্রত্যেকে আর কি শেয়ার করবা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আর হচ্ছে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।